কৃষিক্ষেত্রে একটা চরম নৈরাজ্য চলছে। কেমন? একদিকে সিন্ডিকেট করে বড় বড় কর্পোরেট পুঁজি কৃষিতে তাদের সমস্ত কর্পোরেট আগ্রাসন দিয়ে তাদের কৃষি ব্যবসাকে সম্প্রসারিত করছে এবং সেখানে ভোক্তা এবং উৎপাদক উভয়কেই ঠকাচ্ছে। আবার অন্যদিকে ফরিয়া, দালাল এই ধরনের মধ্যস্বত্ব ভোগীদের কারণে আমাদের উৎপাদক যারা, আমাদের প্রকৃত কৃষক যারা, তারা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে শহরে বা গঞ্জের ভোক্তারা ঠকছেন, একই সাথে আমাদের উৎপাদক কৃষকরা ঠকছেন। এই ব্যবস্থাগুলো নিয়ে বাংলাদেশ কৃষক মজুর সংহতি দীর্ঘদিন ধরে কাজ করছে। আমাদের সংগঠন 2006 সালে জন্মের পর থেকে বাংলাদেশের কৃষি এবং কৃষকের জন্য আমাদের সাধ্যের সমস্তটুকু দিয়ে আমরা এই লড়াইটা করে যাচ্ছি। আপনারা জানেন যে রাজনৈতিক লড়াই শুধুমাত্র মাঠের লড়াই নয়, রাজনৈতিক লড়াই একই সাথে এই নীতি নির্ধারণী লড়াইও বটে। তা আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়ে এই নীতি নির্ধারণী মহলে যারা আছেন, যাদের কথা দূর পর্যন্ত পৌঁছায়, যাদের কথা গণমাধ্যমে পৌঁছায়, তাদেরকে সংযুক্ত করে বাংলাদেশ কৃষক মজুর সংহতি কৃষকের স্বার্থের বক্তব্যগুলো তুলে ধরতে চায়। আপনারা যারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠান আমাদের কৃষক মজুর সংহতির ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে। অনেকগুলো গণমাধ্যম এটা দেখবেন এবং তারা প্রচার করবেন। আপনারা এটার সাথে যুক্ত থাকবেন। আমি আর কথা বাড়াবো না। আমি আমাদের এই অনুষ্ঠানের মূল বক্তব্য, আমাদের সাংগঠনিক বক্তব্য উপস্থাপনের জন্য কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষক নেতা তৌহিদুর রহমানকে অনুরোধ করব তার বক্তব্য পেশ করার জন্য। কৃষি খাতে সরকারি বাজেট বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগ, এই বাজেট বরাদ্দ ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এই নিয়ে আপনারা জানেন 2025-এর মে বাংলাদেশ কৃষক মজুর সংহতি 25-26 অর্থ বছরে নতুন বাজেটে কৃষিতে যেন ভর্তুকির পরিমাণটা বেশি হয় এবং এবারের বাজেট যেন কৃষি বান্ধব হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ কৃষক মজুর সংহতির পক্ষ থেকে আমরা একটা দফা ভিত্তিক আলোচনা করেছিলাম এবং সেটা সরকারের নানান মাধ্যমে আমরা পৌঁছাতে পেরেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় 25 এবং 26 অর্থ বছরের যে বাজেট আমরা দেখলাম, সেই বাজেট বিগত বছরের সেই গতানুগতিক ধারার মধ্যেই উত্থাপিত হয়েছে। অন্যান্য যে সেক্টরগুলো আছে, এই সেক্টরের মধ্যে আমরা দেখেছি সামান্যতম হলেও কৃষিতে কিছুটা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই এই সামান্য অর্থ বরাদ্দের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি এটিকে রক্ষা করা সম্ভব? আমরা বাংলাদেশ কৃষক মজুর সংহতির পক্ষ থেকে মনে করি কৃষির যে রূপান্তর ঘটানো উচিত, এই স্বল্পতম বাজেট দিয়ে আগামী বাংলাদেশে কৃষিকে বাঁচানো সম্ভব না এবং রূপান্তর ঘটানো সম্ভব না। আমরা বাংলাদেশ কৃষক মজুর সংহতির পক্ষ থেকে তাই বাজেট পরবর্তী আজকে যে বিশিষ্ট জনরা এসেছেন এখানে, তাদেরকে নিয়ে আমরা নতুন করে এই বাজেট সংক্রান্ত যে বিষয় আমরা আপনাদের সামনে আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানাতে চাই। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বাংলাদেশ কৃষক মজুর সংহতি সহ বিভিন্ন সংগঠনের
যে নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, সকলকে বাংলাদেশ কৃষক মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, কৃষি খাতে সরকারি বাজেট বরাদ্দ ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ কৃষক মজুর সমিতির পক্ষ থেকে উত্থাপিত বক্তব্য। গত 2 জুন 2025 তারিখে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন জাতীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচারিত বাজেট বক্তৃতার মাধ্যমে জাতীয় বাজেট 2025 ঘোষণা করেন। যেমনটা আগেই জানা গিয়েছিল, নতুন বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। স্বাধীনতার পর এটি এদেশের প্রথম বাজেট, যা আগের অর্থ বছরের তুলনায় আকারে ছোট হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার কারণে চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরের বাজেট আকারে কিছুটা ছোট হচ্ছে। চলতি অর্থ বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হলেও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল 38,259 কোটি। আগামী অর্থ বছরের জন্য কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের তুলনায় নতুন অর্থ বছরে এ খাতে বরাদ্দ প্রায় 3.5% বেড়েছে, যার পরিমাণ 1,361 কোটি টাকা। অগ্রাধিকার প্রাপ্ত কৃষি খাতের বয়ান বনাম উল্টা বাস্তবতা। প্রতি বছরের মতো এবারেও রীতি মেনে গতানুগতিকভাবে কৃষি খাতের জন্য অগ্রাধিকার ঘোষণা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। গত বছর আকস্মিক বন্যায় আউশ ও আমন উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়ায় খাদ্যশস্যের মজুতে কিছুটা ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি কাটিয়ে উঠতে আমরা 9 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিই, যার আওতায় ইতিমধ্যে 8,50,000 মেট্রিক টন চাল এবং 2 লক্ষ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সার সহ অন্যান্য উপকরণে প্রয়োজনে ভর্তুকি দিচ্ছি। কিন্তু গত 15 বছরের বাজেট ও সরকারি নীতি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে উল্টো বহুল প্রচারিত অগ্রাধিকার প্রাপ্ত কৃষি খাতের শরিকানা জাতীয় বাজেটে ক্রমাগত কমছে, যা দেশের সার্বিক অর্থনীতির জন্য আত্মঘাতী। 2011-12 অর্থ বছরের মূল বাজেটের তুলনায় 2025-26 অর্থ বছরের বাজেটের আকার প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় কৃষি বাজেট বাড়েনি, বরং এ সময়কালে কৃষি বাজেট বেড়েছে 3.78 গুণ। 2011-12 অর্থ বছরের মোট বাজেটে কৃষি বাজেটের হিস্সা ছিল 10.65%। 2024-25 অর্থ বছরের বাজেটে তা নেমে আসে 5.94%। একইভাবে কৃষি ভর্তুকির হার নেমে আসে 6.4% থেকে 2.16%। অথচ এই সময়ে বিদ্যুৎ খাতের লুটেরা ও কুইক রেন্টাল মালিকদের জন্য অবাধে ভর্তুকির টাকা পরিশোধ করা হয়েছে। গত 1 দশক ধরে যে হারে জাতীয় বাজেটের আকার বেড়েছে, সে হারে কৃষি বাজেট ও ভর্তুকি বাড়েনি, বরং ক্রমাগতই কমেছে। খাদ্য মূল্যস্ফীতি বনাম কৃষি উৎপাদন বাড়ানো। বাংলাদেশের মতো কম মাথাপিছু আয়ের দেশে সার্বিক মূল্যস্ফীতি 4% নিচে এবং খাদ্য মূল্যস্ফীতি 2 থেকে 3% নিচে থাকাটাই আদর্শ। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানে বাংলাদেশ
খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে লাল শ্রেণীতে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 2024 সালের এপ্রিল মাসের পর থেকে এবছরের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ গত এক বছরে গড় খাদ্য মূল্যস্ফীতি 10.44%। সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে একই চিত্র উঠে এসেছে। প্রতি 6 মাস পর পর এই চিত্র প্রকাশ করে থাকে সংস্থাটি। সেই অনুসারে প্রায় 3 বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি লাল শ্রেণী চলছে। গত বছরের মার্চের পর খাদ্য মূল্যস্ফীতি আর এক অঙ্কের ঘরে নামেনি। গরিব ও সীমিত আয়ের মানুষ এত দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েনি আগে। এর মধ্যে জুলাইয়ের খাদ্য মূল্যস্ফীতি 14.10% ওঠে, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতি নিয়মেই শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার বাড়িয়ে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে যা প্রয়োজন তা হলো বাজারে খাদ্য পণ্যের সরবরাহ বাড়ানো। সরবরাহ না বাড়ালে পণ্যের দাম কমবে না। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিগত ত্রৈমাসিক রিপোর্টগুলোতে দেখা গেছে গত বছরে ঈদুল আজহার খাদ্য পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি সরবরাহ বিঘ্নিত হওয়ায় গত এপ্রিল জুন প্রান্তিক খাদ্য মূল্যস্ফীতি বেড়েছিল। গত এপ্রিলে তাপপ্রবাহ ও মে মাসে ঘূর্ণিঝড় রেমালের কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য পণ্যের দাম বেড়েছে। গত আগস্টে দেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হলে সবজির সরবরাহ কমে যায়। সরকার স্বল্প মেয়াদে আশু করণীয় হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যের দাম কমাতে এর উপর থেকে আমদানি শুল্ক তুলে নিয়ে থাকে। শুধুমাত্র নীতি সুদের হার বাড়িয়ে কিংবা আমদানি শুল্ক কমিয়ে চাহিদা ও যোগান বাড়ানো কখনো কমানো সম্ভব নয়। কাজেই যদি খাদ্য পণ্যের দামে স্থিতিশীলতা চাই তবে সমস্যাটি কার্যকরভাবে মোকাবেলা করা দরকার। খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের স্থায়ী ও কার্যকর সমাধান হবে খাতে উৎপাদন বৃদ্ধি। সরকারি তথ্যেই স্বীকার করা হচ্ছে যে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর প্রবৃদ্ধির হার এখন অনেক ধীর গতিতে। 2009-10 অর্থ বছরের অর্জিত প্রবৃদ্ধির হার 7.57% থেকে বর্তমানে প্রায় 3% কাছাকাছি অবস্থান করছে। সার্বিক কৃষিখাতের প্রবৃদ্ধি 2023-24 অর্থ বছরে ছিল 3.21%, যা 2009-10 অর্থ বছরের অর্জিত সার্বিক প্রবৃদ্ধি 6.55% অর্ধেক মাত্র। এসডিজি লক্ষ্যমাত্রা অনুসারে 2030 সালের মধ্যে এদেশের জনগণের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে চাইলে কৃষি উৎপাদনের প্রবৃদ্ধির হার 4 থেকে 5% উন্নতি করতে হবে। এই প্রবৃদ্ধি অর্জন করতে চাইলে কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। এর কোনো শর্টকাট বিকল্প আমরা বাংলাদেশ কৃষক মজুর সংহতির পক্ষ থেকে দেখছি না। এই হচ্ছে আমাদের একটা প্রস্তাব বা বাংলাদেশের যে চিত্র। প্রস্তাবনাগুলো নিয়ে আমি কথা বলতে আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলিমুল কবিরকে। বরঞ্চ প্রস্তাবনাগুলো নিয়ে উনি কথা বলুক। আমি সারা বাংলাদেশের কৃষির যে চিত্র এটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তৌহিদুর রহমান ভাইকে। ওনার মুখ থেকে আমরা আমাদের সংক্ষিপ্ত আকারে বাংলাদেশের কৃষিতে আমরা যে সমস্যাগুলো দেখছি সেটা উনি তুলে ধরলেন। আমাদের এখানে আমরা যেটা মনে করি মূল সমস্যা হচ্ছে কৃষি উৎপাদন বাড়াতে হবে। একই সাথে বাংলাদেশের প্রাণ প্রকৃতিকে বিপর্যস্ত না করে, কৃষি জমিকে ক্ষতিগ্রস্ত না করে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। বাংলাদেশে অধিক জনসংখ্যা, প্রতি বছর কৃষি জমি কমে যাচ্ছে, কিন্তু আমাদের উৎপাদন বাড়াতে হবে। আবার অন্যদিকে এই কৃষি উৎপাদন বাড়ানোর সাথে সাথে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ভোক্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে মনোযোগ দিতে হবে। এই একটা উভয় সংকটের মধ্যে বাংলাদেশের কৃষি খাত। সেই কৃষি খাত নিয়ে আমাদের কৃষক মজুর সংহতির প্রথম সম্মেলন থেকে আমরা কতগুলো আলোচনা তুলে আসছি। সেই আলোচনাগুলোর সারসংক্ষেপ আমি আমাদের সংগঠনের তরফ থেকে বলছি।
এই আলোচনার সারসংক্ষেপ, আপনাদের মতামত আমরা জানতে চাইব। এখানে অনেকগুলো সংগঠন, অনেকগুলো প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তারা সংক্ষিপ্ত করে বলবেন, বিশেষজ্ঞরা আলাপ করবেন। আমরা যেটা মনে করি, বাংলাদেশের কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশের কৃষিতে অনেক আগে আমরা আমাদের প্রবীণ কৃষক নেতারা এখানে আছেন, তারা বলতেন যে এই সামন্তবাদী কৃষি ব্যবস্থা থেকে বের হতে হবে এবং কৃষিতে ক্রমশ পুঁজির ঘনীভূতন হচ্ছে। এই পুঁজিবাদ বিরোধী চেতনা যখন বাংলাদেশে বা পুরো পৃথিবীতে খুব জাগ্রত ছিল, তখন এই কৃষিতে পুঁজির বিকাশ কিভাবে ঘটবে সেটা নিয়ে একটা বিতর্ক ছিল। আমরা বর্তমানে বাংলাদেশের কৃষিতে এত পরিবর্তন ঘটে গেছে, এত নৈরাজ্যিক ব্যবস্থা, যে আমরা কোনোভাবেই বিনিয়োগের বাইরে অন্য কিছু ভাবতে পারছি না। সরকারি এবং বেসরকারি বিনিয়োগ কৃষিতে বাড়াতে হবে। আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু তাই। আমরা মনে করছি যে সরকারি বিনিয়োগ বাড়াতে হলে কৃষিতে অতি আবশ্যিকভাবে ভর্তুকি বাড়াতে হবে, রাষ্ট্রকে কৃষিতে ভর্তুকি দিতে হবে। আমরা এই কথাটাকে বরং ঘুরিয়ে বলেছি, এটা গত আলোচনাতেও, আমরা প্রাক বাজেট আলোচনাতেও বলেছি, কৃষককে ভর্তুকি দিতে হয় না, বরং কৃষকই রাষ্ট্রকে ভর্তুকি দিয়ে থাকে। আমরা সেই কথাটাই বলছি যে কৃষককে রাষ্ট্রের যে ভর্তুকি, সেটাকে ভর্তুকি আকারে অবমূল্যায়িত করা হয়। অনেক জায়গা থেকে এটা সমালোচনা আছে, বিশেষত বিশ্বব্যাংক, IMF থেকে কৃষিতে ভর্তুকি সহ সকল ধরনের ভর্তুকি প্রত্যাহারের তাদের জোর প্রচেষ্টা থাকে। অথচ উন্নত দেশগুলোতে আমরা দেখি কৃষিতে এমনকি 10 থেকে 40% পর্যন্ত ভর্তুকি কোনো সেক্টরে দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে আমরা রাষ্ট্রীয়ভাবে কৃষিতে ভর্তুকি বাড়াতে হবে, কারণ কৃষি খাতে কাজ করার অনেকগুলো সুযোগ আছে। যেমন আমরা বলছি যে কৃষিতে বাংলাদেশে প্রতি বছরই পুনর্বাসন প্রয়োজন হয়, হয় ঘূর্ণিঝড় অথবা সাইক্লোন অথবা খরা অথবা অতিবৃষ্টি অথবা বন্যা, এগুলি বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং ব্যাপকভাবে কৃষি ক্ষতিগ্রস্ত হয়। আরও একটি প্রবণতা হচ্ছে যে তিস্তা অববাহিক অঞ্চলে ভারতের বাঁধ খুলে দেওয়াতে প্রতি বছর রংপুরের একটা বড় অংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়, এবছরেও হয়েছে। তাই এই যে ক্ষতিগ্রস্ত কৃষককে দ্রুত পুনর্বাসিত করে সেখানে নগদ অর্থ সরবরাহ করার মাধ্যমে তাদেরকে এই ক্ষতি থেকে বাঁচাতে হবে। এছাড়া বাংলাদেশে এই যে জলবায়ুগত অভিঘাত, জলবায়ুগত আক্রমণের কারণে কৃষি যে ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাহাড়ে বলেন, এমনকি খুলনা সাতক্ষীরার লবণাক্ত পানিতে বলেন, আর হাওর অঞ্চলে বলেন, এই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে যে ক্ষতির শিকার, এইখান থেকে ক্ষতি কমাতে কৃষককে কি ধরনের জাত উন্নয়ন করা যায়, কিভাবে কৃষককে অধিকতর লাভজনকভাবে ফসল ঘরে তোলা যায়, এই বিষয়ে বিস্তর গবেষণার প্রয়োজন। অথচ এখানে কৃষি বিষয়ে বিশেষজ্ঞরা আছেন। আমরা জানি যে কৃষি খাতের গবেষণাতে অর্থ বরাদ্দ নেই বললেই চলে। কৃষি খাতের বড় একটি অংশ কৃষি খাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বেতন ভাতা, অফিস খরচ, এইগুলোর পেছনেই খরচ হয়ে যায়। যেই খাতে গবেষণা খুবই প্রয়োজন, সেই খাতে গবেষণা প্রায় নাই। আমরা এই জন্য এইখানে ভর্তুকি চাই, ভর্তুকির পরিমাণ বাড়াতে চাই। আবার ভর্তুকি নিয়ে একটা কথা আছে যে ভর্তুকি সরকার বাড়ালো, কিন্তু সেই ভর্তুকি আসলে কৃষকের কাজে লাগে, সেটা নিয়েও প্রশ্ন আছে। আমরা বলছি যে দক্ষ ভর্তুকি ব্যবস্থাপনা চালু করতে হবে। দক্ষ ব্যবস্থাপনা অনেক কিছুকেই আপনার সীমিত সম্পদের মধ্যে সমস্ত কিছুকেই ব্যবস্থা করা সম্ভবপর করে, কিন্তু যদি ব্যবস্থাপনাগত দুর্বলতা থাকে, দুর্নীতি থাকে, অদক্ষতা থাকে, তাহলে ভর্তুকি বাড়ালেও আসলে সেটা আসলে কৃষকের ঘাতে যাবে না। আমরা বলছি যে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে এবং বিনিয়োগের ন্যায্য পরিবেশ তৈরি করতে হবে। এইটা নিয়ে খুব আলাদা করে ব্যাখ্যা করার কিছু নাই। আপনারা জানেন যে বাংলাদেশের কৃষিতে প্রাণ, এসিআই, স্কয়ার, এরকম বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ নিয়ে নামছে, আরো নামছে, ক্রমাগত তাদের বিনিয়োগ এখানে বাড়ছে। আমরা নীতিগতভাবে তাদের এই বিনিয়োগের বিরুদ্ধে নই, কিন্তু কিছু কিছু কর্পোরেট ব্যবসাকে আমরা দেখছি ক্রমাগত কৃষিকে তাদের কুক্ষিগত করে ফেলছে। সার বলেন, বীজ বলেন, এমনকি পোলট্রি বাচ্চা, ফিডের বাচ্চা, ফিশ, সমস্ত ধরনের ফিড ব্যবসা, সমস্ত কৃষি বীজের ব্যবসাতে
আমরা দেখব কতিপয় বড় বাণিজ্য গ্রুপের, বড় ব্যবসায়ী গ্রুপের একচ্ছত্র আধিপত্য। এর বদলে আমাদের প্রস্তাবনা হচ্ছে সরকারিভাবে একটি ন্যায্য বিনিয়োগ পরিস্থিতি তৈরি করা হোক, যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কৃষি খাতে সঠিক বিনিয়োগ তৈরি করে একটা প্রতিযোগিতামূলক একটা সুন্দর পরিবেশের ভেতর দিয়ে যাতে কৃষি খাতে বিনিয়োগ আসতে থাকে। আমরা প্রস্তাব তুলেছি যে এই কৃষি খাতের মূল যে অসুবিধাটা, যে কৃষক ফসলের ন্যায্য মূল্য পায় না। দেখেন 1954 সালে যখন যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল, ঐতিহাসিক 21 দফা দিয়েছিল। সেই 21 দফার একটি দফা ছিল যে কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে। 1954 সাল থেকে বাংলাদেশের জন্মের পরেও আরো 54 বছর কেটে গেছে, আমরা এখনো পর্যন্ত ওই একই দাবি করে যাচ্ছি, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমরা কেন পাই না? আমরা কৃষক মজুর সংহতির পক্ষ থেকে আমাদের সম্মেলন থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি দক্ষ কৃষি মূল্য পণ্য কমিশন গঠিত না হবে, যার মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতের প্রত্যেকটা ফসলের, প্রত্যেকটা অঞ্চলের কৃষকের উৎপাদন খরচ নির্ধারণ না করা যাবে এবং একটা কৃষকের উৎপাদন খরচের বাইরে আর কতটুকু মূল্য লাভজনকভাবে তার পাওয়া উচিত, এই ব্যাপারগুলো যখন আইন সিদ্ধ না হবে ততদিন পর্যন্ত কৃষক কখনোই ন্যায্য মূল্য পাবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, পৃথিবীর অন্যান্য দেশ তো আছেই, উন্নত দেশ তো আছেই। আমাদের পার্শ্ববর্তী এই দুইটি দেশের উদাহরণ দিয়ে স্পষ্ট করে বলতে চাই যে তারা প্রায় 70-এর দশক থেকে এই কৃষি মূল্য পণ্য কমিশন ব্যবহার করে আইন সিদ্ধভাবে তাদের দেশের কৃষককে মিনিমাম সাপোর্ট প্রাইস অথবা নিম্নতম মূল্য, অর্থাৎ যেই মূল্যের নিচে ধান বিক্রি হবে না, যেই মূল্যের নিচে পেঁয়াজ বিক্রি হবে না, উৎপাদন খরচের সাথে কৃষকের লাভ নির্ধারণ রেখে সরকারিভাবে সেটাকে তারা নির্ধারণ করে দেয়। ওখানে কি সরকার কিনে? এইখানে অনেকের ভুল বোঝাবুঝি আছে। সরকার কিন্তু বাজার থেকে ভোক্তা আকারে বা ক্রেতা আকারে তাদের কৃষি পণ্য কিনছে না, কিন্তু সে এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে কৃষক ওই মূল্যের নিচে বিক্রি করতে রাজি হয় না এবং ক্রেতাও ওই মূল্যের নিচে কোনো কৃষি পণ্য সে কিনতে পারে না। ফলে একটা মোটামুটি ভাবে এক ধরনের বীমা ব্যবস্থা বলতে পারেন যে কৃষকের যা উৎপাদন করতে খরচ, সেই খরচ উঠে আসার গ্যারান্টি এই দুইটি দেশে, পার্শ্ববর্তী দুইটি দেশে আছে, কিন্তু আমাদের দেশে নাই। আশ্চর্যজনক কথা যে বাংলাদেশে অনেক বড় বড় কৃষক সংগঠন আমরা দেখেছি, এখনো আছে। আমরা কেন এটা পারছি না? আশা করি এটা নিয়ে আরো আলোচনা উঠবে। আমরা দাবি করছি যে কৃষি ঋণ, বেসরকারি খাতের কৃষি ঋণ, সেটাকে অনেক উদ্ভাবনী পন্থায় অনেকেই করে দেখাচ্ছে। আমাদের বাংলাদেশে বিশেষত ডিজিটাল প্রযুক্তির আয়োজনের পরে আমরা প্রচুর ধরনের উদ্ভাবনী কৃষি ঋণ এবং পদ্ধতি, যেটাকে বলে ছোট ছোট উদ্যোগ দেখছি। সরকারিভাবে সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকিং খাতের প্রায় 61টি প্রতিষ্ঠান বাংলাদেশে ঋণ বাজারে কাজ করে। তাদের মাধ্যমে আমরা কেন উদ্ভাবনী পদ্ধতিতে যেতে পারছি না? অনেক ধরনের উদ্ভাবনী পদ্ধতিতে আমরা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে তুলেছি। এমন অনেক ঋণ বিশ্বের অন্য কোনো ব্যাংকিং ব্যবস্থায় ছিল না। শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের জন্য আমাদের দেশের ব্যাংকাররা, আমাদের দেশের অর্থনীতিবিদেরা গার্মেন্টস সেক্টরের জন্য অনেক ধরনের উদ্ভাবনী পন্থা আবিষ্কার করেছেন, তাদেরকে অর্থায়ন করেছেন। আমাদের কৃষি খাত কি গার্মেন্টস সেক্টরের চেয়ে দুর্বল? আমাদের কৃষি খাতের কি গার্মেন্টস সেক্টরের মতো অর্থায়ন প্রয়োজন নাই? আমরা তো জানি যে কৃষক ঠিকই তাদের ভিটে বাড়ি বিক্রি করে হলেও, ওই চড়া সুদে মহাজন দাদন নিয়ে হলেও, চড়া সুদে ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে হলেও কৃষি করেই যাচ্ছে। কিন্তু তাদের অর্থায়ন করতে সরকারি ব্যাংকগুলোর খুবই অনাগ্রহ। তাদেরকে আইন করে বাধ্য করে এই কৃষি খাতে ঋণ দেওয়া যায় না এবং মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তারা যখন ঋণ দেয়, ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যখন ঋণ দেয়, তখন কৃষকের জন্য নির্ধারিত 10%-এর ঋণ ওদের কাছে হয়ে যায় 30%, কখনো কখনো 40%। এইসব নিয়ে কথা বলার জন্য বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানকে খুব শক্ত মেজাজে, শক্ত ভাষায় আমরা কথা বলতে দেখলাম না। আমরা মনে করি
যে কৃষি খাতে বিনিয়োগ লাগবে, ঋণ লাগবে, অর্থ প্রবাহ লাগবে, এবং সেটার জন্য অবশ্যই সরকারিভাবে এই বিধিবদ্ধভাবে এই জিনিসগুলোকে আয়োজন করতে হবে। কৃষিখাতে একটি বড় অসুবিধা ঋণ পাওয়ার ক্ষেত্রে আমরা বলছি যে কৃষকের কোনো পরিচয় নেই। আপনি একজন কৃষক নাকি আপনি একজন ভুয়া লোক, এইটা একজন ব্যাংকের ম্যানেজার জানে না, এইটা একজন কৃষি অফিসার জানে না। কেন জানে না? কারণ হচ্ছে দুর্নীতি করে রাষ্ট্রীয় বলবো না, রাজনৈতিক দলগুলো যখন যে দল ক্ষমতায় থাকে তাদের মাধ্যমে কিছু কার্ড, কৃষি কার্ড বিতরণ করা হয়, যেটা চরম দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ একটা ব্যবস্থা। আমরা বলছি সরকারিভাবে বিনিয়োগ করে যদি জাতীয় ভোটার আইডি কার্ডের মতো মোটামুটি নির্ভরযোগ্য একটি তথ্য ভান্ডার গড়ে তোলা যায়, তাহলে অবশ্যই একটা কৃষক ভান্ডারও গড়ে তোলা সম্ভব, কৃষকের তথ্য ভান্ডার গড়ে তোলা সম্ভব। বা ভারতে এটা আছে, আধার কার্ড বলে একটি কার্ড, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতোই, আমাদের ভোটার আইডি কার্ডের মতোই। এই আধার কার্ডের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কৃষকের পেশা সুনিশ্চিত করা আছে, যে ওই কৃষক কোন অঞ্চলের কৃষক, উনি কি ফসল ফলান, তার জমি কত পরিমাণ, এবং এই আধার কার্ডের মাধ্যমে সে যে কোনো ঋণ দানকারী প্রতিষ্ঠানের কাছে খুব সহজেই সুযোগটা পান। আমরা অনেক বড় বড় সেমিনারে শুনি অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়নের ক্ষেত্রে কৃষকের বড় অসুবিধা যে কৃষককে তো কেউ চেনে না। কৃষকের কি বলে, ঋণ জামানত কি দিবে, তার তো জমিই নাই। বর্গা চাষ করে যে কৃষক, প্রান্তিক যে কৃষক, ভূমিহীন যে কৃষক, ও ব্যাংকের অফিসারের কাছে ওই ধরেন এসি করা রুমে ঢুকতেই তো ভয় পায়। ফলে এই জায়গাতে আমাদের প্রস্তাবনা হচ্ছে সরকারিভাবে খুবই যত্ন করে, খুবই বিনিয়োগ করে একটি কৃষক তথ্য ভান্ডার এবং তার মাধ্যমে একটা স্মার্ট কৃষি কার্ড তৈরি করতে হবে, যেই কৃষি কার্ডের ভেতর দিয়ে আমরা তার সমস্ত ধরনের সমাজসেবামূলক যা যা আমাদের সরকার রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, সেই সব ভাতা সহ কৃষকের জন্য যে প্রণোদনা এবং কৃষকের জন্য যে আর্থিক সুবিধা, সেইগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি। আমরা বলছি যে এই সমস্ত কিছুতে সরকার বলবে আমাদের তো এত সম্পদ নাই, আমাদের তো এত তহবিল নাই। আমাদের বক্তব্য হচ্ছে আপনি এইগুলোকে প্রাইভেট এন্টারপ্রেনিয়র যারা আছে, বেসরকারি উদ্যোক্তা যারা আছে, তাদেরকে যুক্ত করেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই দেশে যদি বিদ্যুৎ খাত উন্নত হতে পারে, বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই দেশে কৃষি খাতের উন্নয়ন সম্ভব। ধরেন উদাহরণ আকারে ছোট করে বলি, আমাদের বিরাট একটা অসুবিধা হচ্ছে উত্তরবঙ্গের আলু সংরক্ষণ করার অসুবিধা, ফসল যেগুলো মৌসুমী ফল সেগুলি সংরক্ষণ করার অসুবিধা, চাঁপাইনবাবগঞ্জে প্রচুর, নাটোরে প্রচুর টমেটো পচে যায়, সেইগুলো সংরক্ষণ করার অসুবিধা। এখন দরকার হচ্ছে কোল্ড স্টোরেজ। ধরলাম যে জেলায় জেলায় কোল্ড স্টোরেজ স্থাপন করা দরকার। এখন কোল্ড স্টোরেজ স্থাপন তো প্রাইভেট লোকরাও করতে পারে। আপনি সরকারি ঋণ সুবিধা দেন, সরকারি বন্দোবস্ত করে দেন, লাগলে সরকারিভাবে জমিও তাকে বন্দোবস্ত করে দেন। কৃষকের জন্য সে রেয়াতি মূল্যে, খানিকটা ভর্তুকি মূল্যে যাতে কোল্ড স্টোরেজের আয়োজনটা করে। কোল্ড স্টোরেজ আপনারা দেখলেন গত বছর হঠাৎ করে কেজিতে, আমি জানি এখানে আমার চেয়ে অনেকে ভালো এই খবর জানেন, কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত রেট বেড়ে গেল আলু রাখতে। গত বছর যা হয়েছে, বিদ্যুৎ খরচ কি এমন বাড়লো, তাদের অন্যান্য খরচ কি এমন বাড়লো, কিন্তু কেজি প্রতি তাদের রেট বেড়ে গেল 8 থেকে 10 টাকা। এই যে বেসরকারি কোল্ড স্টোরেজের যে অদক্ষতা, তার বিনিময়, তার বদলে সরকারি, আমি বলবো না সরকারি বিনিয়োগে, কিন্তু সরকারি প্রত্যক্ষ তত্ত্বাবধানে আরো অধিকতর কোল্ড স্টোরেজ যদি, দুঃখিত, আমাদের এই প্রস্তাবনাটা আমরা এভাবে করছি যে আমাদের অধিকতর কোল্ড স্টোরেজ দরকার, পরিমাণে বেশি দরকার, পারলে কৃষি অঞ্চলগুলোর প্রতিটা থানায় দরকার। আমরা এই প্রস্তাবনাটা নিয়ে সরকারের নীতি নির্ধারণী মহলে কাজ করব এবং আশা করব যে এইটা আমাদের কৃষি খাতে একটি পরিবর্তন আনতে পারবে। আমরা চাই কৃষি পণ্য যেই সমস্ত অঞ্চলে অবারিত এবং পচে যাচ্ছে তাদেরকে ভ্যালু অ্যাড করে, অধিকতর মূল্য সংযোজন করে কৃষি ভিত্তিক শিল্প স্থাপন করতে। এই কথা কি বলবো, আমাদের তো আখ কল বন্ধ হয়ে যায়, আমাদের আখ কল যা আছে সেই চিনি কলগুলো বন্ধ হয়ে যায়, পাট কলগুলো বন্ধ হয়ে যায়। ফলে আমরা আরো দাবি করছি যে আমাদের এইখানে
অতিরিক্ত শিল্প গড়ে তোলার জন্য, কৃষিভিত্তিক শিল্প, যেমন ধরেন আলু থেকে অনেক ধরনের শিল্প পণ্য উৎপাদন করা সম্ভব, আপনারা জানেন। গম থেকে, ভুট্টা থেকে অনেক ধরনের শিল্প পণ্য উৎপাদন করা সম্ভব। এইগুলোতে সরকারের বিশেষ মনোযোগ দেওয়া দরকার, বিনিয়োগ বাড়ানো দরকার, বেসরকারি খাতের উদ্যোক্তাদেরকে এগিয়ে আসা দরকার। আমরা বলেছি, পুরনো কথায় আরেকবার বলি, যে ফসলের সংরক্ষণাগার বাড়াতে হবে। এ ব্যাপারে আমাদের সরকার তারাই আগ্রহী। প্রতিনিয়ত যে সংরক্ষণ করা হচ্ছে সেটা তারা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, সাইলো, গুদাম এগুলো নির্মাণ করার চেষ্টা করছে। আরেকটি কথা আমরা বলি, সেটা হচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে কৃষি কমপ্লেক্স স্থাপন। এই কথাটা একটি ব্যাখ্যা করে বলা দরকার। আমরা বলছি যে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যদি একটি মানে বাজার তৈরি করেন, কৃষি বাজার, যেখানে কৃষকরা ছাড়া আর কেউ বসতে পারবে না। কৃষকরা সেখানে নিজেদের পঞ্চায়েত ব্যবস্থার ভেতর দিয়ে, নিজেদের নেতৃত্ব স্থাপন করে, নিজেদের ব্যবস্থাপনার ভিতর দিয়ে সেখানে যদি তাদের ফসল বিক্রয় করতে পারে, সেখানে যদি তারা কোনো সিন্ডিকেটের আক্রমণের মধ্যে না হয়, তাহলে তারা উপকৃত হবে। একই সাথে এই কমপ্লেক্সে কি থাকতে পারে, এই কমপ্লেক্সে ওই যে কোল্ড স্টোরেজের কথা বললাম, সেটিও এই কমপ্লেক্সে স্থাপিত হতে পারে। দেখেন, হাওর অঞ্চলে বিরাট বিরাট এলাকা জুড়ে ধান উৎপাদন হচ্ছে। এই ধানগুলো যখন তারা নিয়ে আসে বাজারে, ধরেন ভৈরবে বা আশুগঞ্জের চাতালে বা বাজারে যখন নিয়ে আসলো, তারা কি মূল্য না পেলে এই ধান আবার বাড়িতে নিয়ে যেতে পারে না। কিন্তু মানে কৃষকের যে এই যে দুর্বলতা, কৃষি পণ্যের তো এইটাই তো দুর্বলতা, যে এক সময়ে উঠবে এবং সাথে সাথে বিক্রি করতে সে বাধ্য। এই দুর্বলতার সুযোগ নিয়েই তো তার দামটা ফেলে দেওয়া হয়। তা আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি যদি প্রতিটা ইউনিয়ন পর্যায়ে মোটামুটি সংরক্ষণ করার সুযোগ বাড়ান, যদি সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু আপনি সস্তা দামে বিক্রি করতে বাধ্য হবেন না। তো এই প্রস্তাবনাগুলো নিয়ে আমরা কথা বলবো। দীর্ঘদিনের আলোচনা এবং লড়াই চালাতে হবে, সেটা আমরা জানি। আমরা আপনাদের সবাইকে সেই লড়াইয়ের পাশে পাবো। আমি আমাদের এই আলোচনার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে এবার আমি আপনাদের কিছু মতামত শুনতে চাই। এখানে অনেক সংগঠনের ভাই এবং প্রতিনিধিরা আছেন, তাদের বক্তব্য শুনবো। আমি প্রথমে ছাত্র দিয়ে শুরু করতে চাই। আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা নগরের ভারপ্রাপ্ত সম্পাদক। জি ভাই, আমাদের মাঝে আমাদের আজকের বিশেষ অতিথি শহীদুল ইসলাম বাবুল ভাই, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, এসে উপস্থিত হয়েছেন। দীর্ঘক্ষণ ধরে জ্যামে আটকে ছিলেন। আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাই। আমি অনুরোধ করব বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা নগরের ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন ফরাজি আমাদের জুলাই বিপ্লবের যুদ্ধাহত যোদ্ধা। আমরা তার কাছ থেকে ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশের কৃষি খাতের জন্য কথা শুনব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষক মন্ত্রী সমিতিকে ধন্যবাদ যে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত বাজেট পরবর্তী আজকে যে আলোচনা, সেখানে হচ্ছে কৃষক মন্ত্রী সমিতির লিখিত যে প্রস্তাবনা, সেটার সাথে ছাত্র ফেডারেশন আমরা একমত প্রকাশ করি। বন্ধুরা, জুলাই অভ্যুত্থানে কোনো বিশেষ শ্রেণীর আন্দোলন ছিল না। জুলাই অভ্যুত্থান যেহেতু আন্দোলনে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত ছিল, সেই জায়গা থেকে হচ্ছে প্রত্যেকের তো এই অভ্যুত্থান তাকে কি দিল, সেই প্রশ্নটা আমাদের কাছে বারবার আসে। ফলে কৃষকের দিক থেকে যদি আমরা ভাবি, কৃষক এই অভ্যুত্থান থেকে কি পেল? আমরা জানি যে কৃষি ব্যবস্থা, এখানে হচ্ছে ব্যবস্থার মধ্যে যে সমস্যা আছে, যে একটা কৃষক তার হচ্ছে যে উৎপাদিত পণ্যের উৎপাদিত পণ্যের যে খরচ, সেই খরচ অনুসারে সে তার দাম পায় না। এবং সেটা হচ্ছে মধ্যস্থকারী যে লোকজন আছে, তারা হচ্ছে এগুলো খুবই স্বল্প মূল্যে ক্রয় করে সেগুলো হচ্ছে বাজারে ভোক্তাদের কাছে বেশি মূল্যে বিক্রি করে। ফলে একদিকে যেমন হচ্ছে এখানে কৃষক ঠকতেছে, আবার হচ্ছে আমরা হচ্ছে এখানে যারা ভোক্তা আছি, আমরা নিজেরা হচ্ছে এই ব্যবস্থার কারণে আমরা নিজেরাও ঠকতেছি। ফলে আমরা চাই যে সরকার এমন একটা ব্যবস্থা থাকুক, যে ব্যবস্থার মধ্যে সরকার হচ্ছে এখানে বিনিয়োগ এবং হচ্ছে একটা দক্ষ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হচ্ছে এই আয়োজনটা থাকবে, যেন কৃষি পণ্যটা সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল।
সেটা হচ্ছে কৃষকরা যাতে সেখানে ন্যায্য মূল্য পায়। ফলে আমি মূলত হচ্ছে এখানে বিজ্ঞ আলোচক আছে, তাদের আলোচনা শুনতে এসেছি, ফলে তাদের আলোচনায় শুনবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ছাত্র নেতা তুহিন ফরাজিকে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, অনেকে এসছেন, অনেকে এখন আসতে পারেননি। আমরা এই পর্যায়ে আমাদের বাংলাদেশের শ্রমজীবী খাতের অন্যতম প্রতিনিধি, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সম্মানিত সভাপতি জননেতা বাচ্চু ভূঁইয়ার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। বাংলাদেশ কৃষক মজুর সমিতি আয়োজিত এই পার্ট বাজেট আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথম অবস্থায় আজকের এই আলোচনাটা যে প্রসঙ্গ, এই পার্ট বাজেট, এই পার্ট বাজেট এবারে যে বাজেট, এই বাজেটে সাধারণত বাংলাদেশের কৃষক শ্রমিক যারা বা যারা সবচেয়ে বড় উৎপাদনের জায়গা, সেই কৃষকের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে অন্তত এবার এই গণ অভ্যুত্থানের পরে, 24শে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ কৃষকদের চিন্তা করবে। কিন্তু আমরা বাজেটে দেখলাম পূর্বের ফ্যাসিস্টরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, তারা যেই ধরনের বাজেট করতেন, বর্তমান এই যে গণঅভ্যুত্থানের যে নতুন সরকার, জনগণের সরকার, আন্দোলন, লড়াই, সংগ্রামে রক্তের উপরে দাঁড়িয়ে থাকা সরকার, তারাও ঠিক একই চিন্তায় চিন্তিত, একই রকম বাজেট করলেন। তার মানে কি? তার মূল মানে হলো, যেটা আমি বুঝি, যে ওইখানে যারা বাজেট পেশ করেন তারা কেউ কৃষকের সন্তান নয় এবং তারা কেউ কৃষি কাজের সাথে যুক্ত না, তারা কৃষকের সাথে মিশেও না। তবে সে কিভাবে বুঝবে কৃষকের সংকট? যখন কোনো একটা বাজেট হয় তখন আমি যতটুকু জানি যে আমাদের দেশের বড় পণ্ডিত যারা, অর্থ বিশেষজ্ঞ যারা, অর্থনীতিবিদ, তারা ঘোষণা পরামর্শ করে কি ধরনের বাজেট করা যায়। তারা আগে থেকে কিছু গবেষণা কেন্দ্র থাকে, তারা একটা প্রস্তাবনা দেয় রাষ্ট্রকে, সেই প্রস্তাবনার উপরে বিবেচনা করে তারা ঘোষণা করেন। যে সমস্ত সংস্থা এই বাজেটটা তৈরি করেন তারা কেউ কৃষকের সন্তান না, কৃষক পরিবার থেকেও আসে। তাই আমার এই সভা থেকে দাবি, আসলে যখনই বাজেট হবে, এই বাজেট হওয়ার আগে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সরাসরি মুক্ত আলোচনা করে কৃষকদের জন্য বাজেটে কি কি করা উচিত তাদের মতামত দিতে হবে। কৃষকদের মতামত ছাড়া বাজেট সেটা অবশ্যই বাংলাদেশের কৃষি বান্ধব হবে না, পরিষ্কার। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে অবশ্যই এই যে কমপ্লেক্স করার কথা কৃষক মজুর সমিতি দাবি তুলছে, এটা অতি জরুরি। আমি আমার পণ্য বাজারে নিব, বাজারে নেওয়ার পরে ক্রেতার সাথে যদি আমার বনিবনা দামে পানিবনা না হয়, আমি ওই পণ্য বাড়িতে আনবো না, ওইখানে আমি গুদামজাত করে আসবো, পরবর্তী বাজারে, পরবর্তী হাটে আবার আমি পণ্য বিক্রির জন্য দাঁড়াবো। কেন কম দামে ব্যস্ত হয়? যখন ওই পণ্য আমি বহন করে নিলাম, একদিকে আমার ওই পণ্য উৎপাদন করার জন্য কৃষি যে শ্রমিক খ্যাত যারা নিগানি দেয়, যারা এখান থেকে লেবার লোড আনলোড করে ওই কিছু জমি থেকে, মাঠ থেকে ফসল বাইরে আনতে যে খরচ, সমস্ত কিছু মিলিয়ে যে খরচটা হয়, আবার বাজারে আমি নিজের গাড়ি ভাড়া খরচ, আবার যদি ফেরত আনি, তাইলে বাজারে যে দাম বললো বিবেচনা করে যদি হিসাব করে দেখি, তাহলে আমার জিনিসটা আমারও কমবে। অতএব প্রত্যেকটা বাজারে এই ব্যবস্থা রাখতে হবে, আমি বিক্রিয়া করতে পারলে যাতে সেখানে গুদামজাত করে রাখতে পারি খুব সামান্য পয়সার বিনিময়। এটা থাকলে আর কৃষক থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে না। আলু
কৃষক যা দাম পায়, আমরা দেখি উত্তরবঙ্গে আলু রাস্তা ফেলে দেয়, টমেটো রাস্তায় ফেলে দেয়, আর ওই টমেটো ঢাকা শহরে এসে 80 থেকে 100 টাকা কেজি হয়। বেগুন এখন টাঙ্গাইলের দিকে কয় টাকা কেজি, ঢাকায় কয় টাকা কেজি। এই পরিস্থিতি আসলে বারবার ঘটে। মাঝখানে যারা মধ্যস্বত্ব সুবিধাভোগী তারা সবসময় সুবিধাটা নেন, কৃষক কিনতে ঠকে, বেচতে ঠকে। এই থেকে অবশ্যই বেড়ে আসার জন্য রাষ্ট্রকেও চাপ সৃষ্টি করতে হবে, যাতে ভবিষ্যতে আর কৃষক তার ফসলে না ঠকে। আশা রাখি আগামীতে রাষ্ট্র ওদিকে খেয়াল রাখবে এবং এখানে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আছে, সম্ভবত আগামীতে ক্ষমতায় তারা যাবে। অতএব আশা রাখবো যে তারা ভবিষ্যতে কৃষকদের দিকে সুনজর রাখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ শ্রমিক নেতা বাচ্চু ভাইকে। আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় অর্থ সম্পাদক পাবনা থেকে আসা কৃষক নেতা কামরুল হাসান লিটনকে।